এই বীজটাকে কত সুন্দর রাখা যায় এবং জনগণের জন্য উপভোগ্য করা যায়, পর্যটকদের জন্য আকৃষ্ট করার মতো করা যায়। আমরা আমাদের পিসের পক্ষ থেকে যে বিষয়গুলো আমাদের বন্ধু চেষ্টা করতেছি জানা দিচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে সার্ভে করে দেখেছি যে 130টা ছোট বড় মাঝারি হোটেল আছে। ফলে আমাদের থানার যে পুলিশ সদস্য আছেন, অফিসাররা আছেন, প্রায় 10টা হোটেলের জন্য একজন পুলিশ কর্মকর্তা আছেন, যে প্রতিদিন তারা 10টা হোটেলকে মনিটরিং করবে এবং হোটেলের যে ভোটার যারা আসবেন বা গেস্ট যারা আসবেন তাদের ফর্মটা যথাযথভাবে পূরণ হয় কিনা। এখন আমরা এই কাজটা করতে গিয়ে যেটা দেখেছি যে গেস্ট কিন্তু ফর্মটা পূরণ করে, অর্থাৎ গেস্টকে তার তথ্য প্রদান করার ক্ষেত্রে সুযোগ দিয়ে দেয়। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, তার কথায় তার আসলে কিন্তু বোঝা যাবে, পাওয়া যায় যে আসলে উনি আপনাকে সঠিক তথ্য দিচ্ছেন কি জানেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাকে অবশ্যই রাখতে হবে, উনি যখন মোবাইল নাম্বারটা দিবেন, আমি যেন হোটেলের ম্যানেজার যেন সাথে সাথে মোবাইলটা চেক করেন যে সঠিক আছে। ইজ দ্য ফার্স্ট আইডেন্টিটি আমার। উনি যদি এখান থেকে টাকা মেরে চলে যান, কাউকে যদি ঘটনা ঘটে চলে যান, ওই মোবাইল থেকে কিন্তু তার কিছু তথ্য পাওয়া যাবে। একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে হোটেলের যারা বয় আছে, বয়দের সাথে কিছু রিলেটিভ কানেকশন থাকে। বিভিন্ন ধরনের টুর্নামেন্টে যারা কাজ করে, ভাসমান পদ্ধতিতে বৃত্তি আছে, গেস্ট এসে বলে কি কি পাওয়া যাবে, ম্যানেজার বলতে না পারলো ওই হোটেলের যে বয় আছে ওগুলো সব পাওয়া যাবে। এখানে সব বলতে কি মিন করছে, ভালো খাবার পাওয়া যেতে পারে, ভালো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস পাওয়া যেতে পারে, সূর্য উদয় সূর্য অস্ত দেখার জন্য পথ তৈরি করে দেওয়া যেতে পারে, এটা ভালো দিক। কিন্তু গেস্ট কি চাচ্ছে আর আমি কি দিতে পারছি, এই ইনফরমেশনটা আমার অফিসারকে দেওয়া হয়, উনি এসে কিন্তু এই চাচ্ছে, তাহলে তার প্রতি আমাদের নজরদারিটা জোরদার করা যায়। উনি এসে আমাদের মাথা পাওয়া যাবে কিনা, তার মানে কি ওনাকে ওই জায়গায় ডিস্টার্ব করে দিতে হবে যে না এখানে পাওয়া যায় না, হোটেলে বন্ধ রাখতে হবে। অথবা এর সম্পর্কে একটা ইনফরমেশন ওই যে ওনার সাথে যে 10টা হোটেলের সাথে যে অফিসার আছে তার সাথে সঙ্গে ডক করতে হবে। কুয়াকাটা আমাদের আছে পুলিশের একটা স্থায়ী টিম আছে, পুলিশ কাজ করে, গোয়া পুলিশের সদস্যরা আছে, পুলিশের সিভিল পুলিশ সদস্যরা কাজ করে, যাদের ডিউটি নেই তারাও কিন্তু কুয়াকাটা ব্যক্তি পুলিশ সদস্যরা ঘোরাঘুরি করে। আপনি শুধু আমাদের তথ্যটা জানাইলেই না, আমরা তাকে ওয়াশ করতে পারি। তাহলে আপনার হোটেলে বসে মাদক, আপনার হোটেলে বসে নারী ব্যবসা, আপনার হোটেলে বসে অনৈতিক কর্মকাণ্ড, জুয়া টাস্কার, এগুলো হবে না। আর না হলে আপনি মালিকও আটক হবেন না। আমাদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে এখানে আমরা হোটেল থেকে বিভিন্ন ধরনের অপরাধীকে ধরছি এবং বাধ্য হয়েছি এখন কিন্তু লকে প্রতিফলন করার জন্য ওই হোটেলের মালিককে বা ম্যানেজারকে ইনক্লুড করতে চাচ্ছি। কিন্তু হোটেল মালিক বা ম্যানেজার এর সাথে সম্পৃক্ত হওয়ার কথা না, কিন্তু আইনের বাধ্যবাধকতার কারণে তাকে কিন্তু আমরা ছাড় দিতে পারছি না, ইচ্ছা থাকলেও কিন্তু এটা সম্ভব হচ্ছে না। এবং এটার কারণ কিন্তু কারা, এটা কারণ হচ্ছে মালিক এবং ম্যানেজার এবং বয়দের সাথে সমন্বয়হীনতার কারণে। যদি সমন্বয় থাকে তাহলে সাধারণত হোটেলের প্রতি আমাদের এত নজরদারি বা এত আইন প্রয়োগ করার বিষয়টা থাকে না। তৃতীয় বিষয়ে আসবো আমরা যে বাইকের বিষয়গুলো আসবে। বাইকের বিষয়ে অনেক কথা আসছে, কিলোমিটার প্রতি ভাড়া, এলাকা প্রতি ভাড়া বা সকাল সন্ধ্যা ভাড়া, গভীর রাত্রে গেলে এক ধরনের ভাড়া। আমরা চাচ্ছি আপনাদের কাছে যে আপনারা নির্ধারণ করেন হোটেলের সাথে বাইকের সম্পর্ক, হোটেলের সাথে ক্যামেরাম্যানের সম্পর্ক, হোটেলের সাথে হোটেল রেস্টুরেন্টের সম্পর্ক। কারণ গেস্টকে কেন্দ্র করে কিন্তু সকল আয়োজন। অতএব আপনারা প্রত্যেক সেক্টর থেকে একজন করে প্রতিনিধি বসে আপনারা নির্ধারণ করেন আপনারা কীভাবে চাচ্ছেন, ঘন্টা বেসিসে চাচ্ছেন না কিলোমিটার বেসিসে চাচ্ছেন। আমরা আপনাদের জন্য কি করতে পারি, কি করলে ভালো হবে, সেটা আমরা আপনার জন্য করবো। আপনাদের প্রস্তাবটা আপনাদের কাছে আসতে হবে। নির্বাহী বিচার মহোদয় কিন্তু বারবার একটা কথা বলেছেন, প্রস্তাব কিন্তু আপনাদের, আপনারা কেমন চাচ্ছেন। পর্যটন পর্যটন থাকবে না বন্ধ করবেন, ব্যবসা করবেন না চাঁদাবাজি করবেন, ব্যবসা করবেন না দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন, সকল এটা আপনাদের। আমরা জাস্ট আপনাদেরকে সহজ পথটাকে আইনের মধ্যে থেকে করার চেষ্টা করি। ফটোগ্রাফারদের কথা বলা হয়েছে, আপনি একজন বলেছেন যে 200 টাকা ভর্তি ফি লাগবে। যদি স্কুল হয়, রেজিস্টার করতে হয় 200 টাকা না, রেজিস্ট্রেশনের যে নীতিমালা আছে, নীতিমালা বসে দিবেন। যদি রেজিস্ট্রি কমিটি না থাকে, সমিতি না থাকে, তাহলে সেখানে ভর্তি ফিটা কেন আসবে বা ভর্তির প্রসঙ্গটা কেনই আসবে, এইসব বিষয়গুলো কিন্তু আমরা মনে করি যে এটা নীতিমালার মধ্যে আনা দরকার। বাইকের বিষয়ে আবার বলবো, বাইক যিনি চালাবেন, পর্যটক চালাবেন, তার মাথায় হেলমেট থাকতে হবে এবং যিনি ব্যবহার করবেন তাকে রাখতে হবে এবং 3 জন চলতে পারবেন।
এই বিষয়ে বাইক চালাবেন সেটা নির্ধারণ করতে হবে যাদের রেজিস্ট্রেশন আছে, যাদের নামে রেজিস্ট্রেশন আছে তারা, এবং তাদেরকে আইডেন্টি করার জন্য যদি কোনো সিল বা কোনো সাইন বা কোনো অন্য কোনো পোশাক দেওয়া লাগে সেটা আপনাদের মধ্যে থেকে এটা ম্যানেজমেন্ট করবেন। আপনারা আপনারা কীভাবে করলে সুন্দর হয় যাতে বোঝা যায় যে এটা বিচ বাইক, বিচ কেন্দ্রিক পর্যটকদের জন্য এই বাইক, তাহলে আমাদের জন্য আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে না এরা হচ্ছে এই এলাকার পেশাদার বাইক চালক, আর বাকি যারা আছে এরা হচ্ছে যে টুরিস্ট হিসেবে আসছে, তাদের ক্ষেত্রে আমার ওই ধরনের পর্যবেক্ষণ যে আপনি কোনো গেস্ট নিয়েছেন কিনা। পর্যটক একজন আইসা এখানে আসলেন বাইক চালক, সে আইসা পর্যটক নিয়ে ঘুরে বেড়াবেন, তাই না? ওই লতাচাপড়ি ইউনিয়নের শেষ মাথা থেকে, গঙ্গামাতি থেকে, অথবা ওই যে বাবলাতলা বাজার থেকে, কলাপাড়া থেকে এখানে আইসা এই এলাকার লোকজনকে রুজি রোজগারের উপর আঘাত করে এটা হবে না। বাচ্চাদের কথা বলেছিলেন যে আমরা এখানে এসে মাছ ধরেছি, এখন আমরা বিনা কষ্টে এখানে সম্মানজনক জায়গা থেকে কাজ করতে চাই, কিন্তু এই সম্মানজনক কাজটা বন্ধ হয়ে যাবে আমাদের কারণে। আমরা যদি তাদেরকে সেখানে স্পেস দিই, অর্থাৎ আমাদের সংগঠিত হতে হবে। আমাদের গাড়িগুলো রেজিস্ট্রেশন নেই, রেজিস্ট্রেশন করতে 10,000 টাকা লাগে, যাইতে হয় পূর্বে ভ্যালি। আমাদের সমিতির নামে চাঁদা উঠেছে, কুয়াকাটায় মোটরসাইকেল চালাতে টাকা দেওয়া লাগে, সমিতি রেজিস্ট্রেশন আছে, যে সমিতির রেজিস্ট্রেশন নাই ওই সমিতির দরকার নেই। সমবায় সমিতি করেন, মোস্ট ওয়েলকাম, মজার আছে। সমবায় সমিতি সমবায় কর্মকর্তার মাধ্যমে রেজিস্ট্রেশন করেন, বাইক রেজিস্ট্রেশন করেন, বাইকের 5 জন সদস্য বা 10 জন সদস্য মিলে একটা কমিটি গঠন করে, তারা প্রত্যেক দিন ইনকাম থেকে 10 টাকা করে জমা দিবে, 30 দিনে এক একজন 300 টাকা জমা হবে, 10 জনের 3,000 টাকা জমা হবে। 3,000 টাকা করে যদি এরকম যদি 1 মাস করে তাহলে 9,000 টাকা জমা হবে। রেজিস্ট্রেশন একটা গাড়ি করতে 8-9,000 টাকা লাগে, আপনি 1 মাসের মধ্যে আপনি একটা রেজিস্ট্রেশন পাচ্ছেন। আপনি 10টা গাড়ি রেজিস্ট্রেশন করতে 10 দিন লাগে, আপনি একজন দায়িত্ব নেন এই 10টা গাড়ি রেজিস্ট্রেশন আপনি করবেন, তাহলে আমার গাড়ি রেজিস্ট্রেশন হয়ে গেল। অর্থাৎ যে গাড়ি রেজিস্ট্রেশন হবে সেই গাড়িতে কোনো অপরাধ করবে না, কারণ ও জানে যে গাড়ি রেজিস্ট্রেশনকে অপরাধ করলে সে তার আইডেন্টিটিটা প্রকাশ করে। এটা আমাদেরই করতে হবে। আমরা যারা স্টেক হোল্ডার আছি, আমরা যারা এই পেশার সাথে সম্পৃক্ত আছে, আমাদেরকে এটা করতে হবে। বিচের বিষয়ে বলা হচ্ছে যে আপনার পরে কেউ থাকবে না। বিচের এই বিষয়টা হচ্ছে যেহেতু অন্ধকার পক্ষ, বর্ষাকাল এবং জনগণের কল্যাণের জন্য কোনো একজন পর্যটক যখন এখানে আহত হন বা নিহত হন, এটা কিন্তু সরকারকে সরাসরি লাভ করে। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এটাকে নিয়ে অনেক লেখালেখি হয়, সরকার কিন্তু তখন বিব্রত ব্যবস্থা করে এবং এটার কিন্তু চাপটা কিন্তু প্রশাসনের বসে থাকে। আমরা আশা করব যে যেহেতু মাননীয় ডিসি মহোদয় একটা কথা বলেছে, রাত 8টার পরে বিচে নামাতে যাবেই না এবং বিচ কেন্দ্রিক ওখানে মুভমেন্ট নিষিদ্ধ। এটা যারা আপনারা হোটেলের ব্যবসায়ী আছেন, রেস্টুরেন্টে যারা আছেন, যারা বাইক চালক যারা আছে, আমরা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে যারা আছি, আমরা প্রচারের প্রসার আমরা বেশি থেকে প্রচার করি, হয়তো আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে, কষ্ট হবে, কারণ এর সাথে কিন্তু সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে, তাই না? সংবিধানে তাদের যদি বলা হয় যে অবাধ স্বাধীনতা, মুক্ত চিন্তা, মুক্ত ফ্রি মুভমেন্ট, সেক্ষেত্রে আমি তো হস্তক্ষেপ করি, নিশ্চয়ই এটা আমার জন্য কষ্টের বিষয় হবে, কিন্তু তার কল্যাণের জন্য যদি আমি বলি যে আপনার কল্যাণের জন্য এটা করা হচ্ছে এবং সেটা আপনার জন্য যথোপযোগী, তাহলে সে কিন্তু এই পথ থেকে ফিরে আসবে। রাত 9টার সময় যদি কেউ পিছিয়ে নেবে আর যদি বলে ভাই আপনি পিছিয়ে ভিডিও করেন, কেউ রক্ষা করার কেউ নেই, ফায়ার সার্ভিস নেই, পুলিশ থাকবে না এবং কোনো ব্যক্তি আপনি উদ্ধার করবে না, ওই লোককে নিশ্চয়ই নামবেন না, এবং এখানে যদি অন্য কোনো অপরাধের শিকার হন দায়িত্ব কেউ নিবে না। আলটিমেটলি সে কিন্তু ওখানে যাওয়ার সাহস করবে, সবাই চাই নিরাপদ উঠবেন। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আমাদের টুরিস্ট প্লেস থেকে যে কথা প্রস্তাব এসেছে যে আমরা যে রাস্তার পাশে ব্যারিকেড দিয়ে দিই, কিন্তু বাইকের রাখার জায়গা নেই, একটা সুন্দর একটা জায়গা তৈরি করে দেন। কুয়াকাটা পৌরসভা মেয়র মহোদয়ের কাছে অনুরোধ করবো, আপনার অনেক স্পেস আছে, সেখান থেকে যদি আপনি সুযোগ করেন, আপনি বাইকের ব্যবস্থা করে দেন, সেখান থেকে বাইক নির্দিষ্ট সময় 2 ঘন্টার জন্য এক ধরনের ভাড়া, 7 ঘন্টার জন্য এক ধরনের ভাড়া, এরকম ভাড়া আপনি নির্ধারণ করে দেন, তো আপনারা করেন, আমরা আপনাদের সাথে আছি। তবে এটা যেন জুলুম না হয়, এটা যেন আপনার বিধি বহির্ভূত না হয়, এই বিষয়গুলোকে আমরা আলাপ করতে চাচ্ছি বারবার আপনাদের কাছে। ক্যামেরা পট্টিতে আমরা যে কথা বলেছি, ক্যামেরা নিয়ে আবার কথা বলি। ক্যামেরা পট্টিতে দৃশ্যটা যেটা দেখা যায় যে আইসি একজন নামছে, তাকে আমরা 10 জনে ঘেরাও করে দেবো। আমরা এখানে ইফটিজিং এর কথা বলি, আমরা মোবাইল ফোনের কথা বলি। এখন আপনি ইফটিজিংটা কি জানতে হবে? ইফটিজিং এর সহজ বিষয় হচ্ছে যে আপনার কোনো অঙ্গভঙ্গি, কথাবার্তা বা আচরণ যদি অন্য কোনো নারী বিব্রত হয় বা বিরক্ত হয়,
মানে আমি একটা কথা বললাম আপনার ভালো লাগলো না, এটাই হচ্ছে ইফটিজিং। আমার উদ্দেশ্য যাই থাকুক না কেন, অসৎ উদ্দেশ্য থাকুক বা সরল বিশ্বাস থাকুক না কেন, আমি যদি আপনাকে এমন কোনো কথা বলি, এমন কোনো কাজ করি, এমন কোনো অঙ্গভঙ্গি করি যে অঙ্গভঙ্গির কারণে ওই ব্যক্তি বা ওই নারী বিব্রত হয় বা বিরক্ত হয়, এটা ইফটিজিং। আর হাইকোর্ট থেকে যে নির্দেশনা আছে সেটা হচ্ছে ইফটিজিং মধ্যে কোনো শব্দ থাকবে, এটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কারণ এটা নারী নির্যাতনের মামলা হলো না। আপনি আমার ছবি তুলতেছেন আমি জানি না, আপনি আমাকে হ্যারাসমেন্ট করতেছেন, আপনার বিরুদ্ধে যদি কমপ্লেন করে আমি আইনগত বাধ্যবাধকতার বিধান অনুযায়ী আমি ব্যবস্থা নিব। তখন মনে হচ্ছে আমাদের পুলিশের আমাদের পুলিশের একটু খারাপ দৃষ্টি আছে বা কঠোর দৃষ্টি আছে, কিন্তু আপনি কি নিশ্চয় জানতে হবে, আপনি এখানে যার কাছ থেকে তথ্য নিলেন, আপনি কারো ছবি নিলেন, বিভিন্ন আঙ্গিকের ছবি, সে তার সমুদ্রে নামার পরে তার নিজের অজান্তে অনেক ধরনের শরীরের অনেক অঙ্গভঙ্গি বের হয়ে যায় বা অনেক কিছু বের হয়ে যায়, সে হয়তো নিজেও জানে না, নিজের আমরা তার ছবি তুলেই যাচ্ছে, তাই না? পরবর্তী পর্যায়ে আপনি এটাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। একজন দেখা গেল তার হাজব্যান্ড ছাড়া চলে আসছেন এখানে, আপনার কাছে ছবি তুলছে, আপনি তার হাজব্যান্ডের ছবি নাম্বারটা বানিয়ে এই যে আমার এত টাকা দেয় ডাইরেক্ট দিয়ে ছবি আপনার হাজব্যান্ড প্রচার করবেন। অনেকগুলো চ্যানেল আছে, যত বেশি বেশি ছবি আছে আপনার প্রচার করতেছে। কোথায় পেয়েছেন এই ছবিগুলো? আপনার টুরিস্ট এসেছে বলে আপনার ছবিগুলো পেয়েছেন, আর ছবিগুলোতে আপনি বিজনেস শুরু করেছেন, অনলাইন বিজনেস শুরু করেছেন। এই যে ডিজিটাল নিরাপত্তা আইন আছে, আপনি যদি কোনো ধরনের এদের ছবি প্রচার করেন বা প্রকাশ করেন, তাতে যদি ওই নারী বিব্রত হয়, তাহলে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে আপনার যদি রচনা হবে এখন কত 7 বছর কারাদণ্ড হবে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আপনি পুলিশের সেই ডিএসএলআর নাকি এটা ডিএসএলআর ক্যামেরা একটা ধামধাম ছবি তোলেন, ছবি তুলো 3টা, ছবি তুলো 30টা, আমরা এতগুলো ছবি তুলছি, আধা ঘন্টা সময় ব্যয় করছি, পানিতে দিচ্ছি, নদীতে ঝাঁপ দিচ্ছি, সব কিছু টাকা এখন আপনার এক ছবি নিতে হবে, এবার ছবি একটা তার পছন্দ হবে, তাও নিতে হবে। আপনি তার সাথে এগ্রিমেন্ট করেন, আপনি তার সাথে আলোচনা করেন যে আমি 10টা ছবি তুলবো, আমাকে 5টা, আমি আধা ঘন্টা সময় ব্যয় করবো, আমার আধা ঘন্টা সময় জন্য আপনি ছবি নেন বা না নেন আমার ফিটা দিতে হবে, যেহেতু আমি আপনার ওয়ার্কের হিসেবে কাজ করতেছি। এটা নীতিমালা বলতে নেই। আমাদের সেক্রেটারি সাহেব কথা বলেছেন যে প্রত্যেকটা জিনিস একটা নীতিমালা থাকা দরকার আছে। নীতিমালা যদি থাকে সেটা বাস্তবায়ন করার জন্য একটা বাস্তবায়ন মনিটরিং টিম থাকবে। কেন বাস্তবায়ন হচ্ছে না, কারা মানতেছে না, তাদেরকে আইনের আওতা আনতে হবে, এবং আইনের আওতা আনার পর এটার দৃষ্টান্ত সাজা হয়েছে সেটা আবার প্রচার করতে হবে, তাহলে মানুষ জানতে পারবে, বুঝতে পারবে। এখন আমরা সবাই যদি সবার জায়গা থেকে যদি আমরা কাজ করি, যার যার অবস্থান থেকে যদি আমরা আমাদের চিন্তা চেতনাটাকে এখানে প্রকাশ করি, আমার মনে হয় যে এই রিস্ক ম্যানেজমেন্ট কমিটি অনেক সফল হবে। আমরা রিস্ক ম্যানেজমেন্ট কমিটি একা একটা চাওয়া দিলে হবে না, আমরা হয়তো 7 জন 10 জন বা 15 জন নিয়ে একটা কমিটি, কিন্তু এই কমিটির বাইরে তো আমাদের অনেক লোকজন আছে যাদের কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারি। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনারা যারা রেস্টুরেন্টের মালিক বলেছেন যে 100 টাকার মাছ, তারপরে 100 টাকা কমে খাইতেছেন, আচ্ছা যিনি খাবেন না, যিনি আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, তাকে আপনি মাছটা কেন দেখেন? আপনি সব কেটে আলু ভর্তা 20 টাকা, 4টা মাছ 30 টাকা, 1 কেজি সাইজের মাছ গ্রেড মাছ 200 টাকা, আমরা তালিকা রাখেন। আপনি বলে দেন বাসি মাছ 3 দিন আগের 30 টাকা, আর ফ্রেশ মাছ 200 টাকা। এই বাসি মাছটা কে খায়? দাম কম বাসি, কেউ খায় কিনা দেখি, কেউ খাবে? আর আপনার মধ্যে ভেজাল, আপনি আজকের মাছ কালকে দিবেন, যে মাছটা মহানগঞ্জে এই একটু 3-4 দিন আগে এটা এমন ভাবে ভাজা দেন, ওটা মাছের যে কাটা আছে কাটা সব খাওয়া যায়, তাই না? লোকজন মনে করে তরকারি মাছ পাচ্ছে, চমৎকার মাছ, আসলে ভিতরে যে কি আছে এটা যারা আমরা এখানে ভুক্তভোগী খাই করতে দিই, এটা যারা কিন্তু বুঝবো না, বুঝতে পারছেন? এখানে আপনি এসে বলেন যে আমার পেটের বিড়ে হয়েছে, মাছ খেলে কি পেটের বিড়ে হয় না? আপনাকে পানিটা যদি আপনি লোকাল পানি খান, তাই না? স্যালাইন ওয়াটার যদি আপনি খান, তাহলে আপনার পেটের বিড়ে হবে না? এটা আমার প্রথম হয়েছে, তাই না? কারণ আমাকে তো বুঝতে হবে, কারণ আমার পাম্প পানি কেনার সামর্থ্য নাই, আমি খাবো লোকাল পানি, আমার পেটে বিড়ে কমপ্লেন করবো, এটাও কিন্তু দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা হোটেলগুলোতে আপনারা যারা আছেন ফিল্টার পানি ব্যবহার করেন, ফিল্টার পানি ব্যবহার করেন। আপনারা ফিল্টার পানি আবার দেখা গেল ওই যে ইয়েটা কি বলে যে যার পাইপটা, ওইটা ফিল্টারটা কালো হয়ে গেছে, তার মানে কি ময়লার জন্য ওটা শেষ। আমি ওখান থেকে যতই পানি বের করেন না কেন, তাই না, ময়লা সেকলে কি আর ভালো পানি পাওয়া যাবে? ময়লা সেকলে ভালোই পাওয়া যাবে, আপনি পানিটাকে এত নির্দিষ্ট টাইম পরে নির্দিষ্ট ডিউরেশন আছে, 30 লিটার বা 50 লিটার পানি পরে ফিল্টারটা চেঞ্জ করে দরকার। আপনি তো বিক্রি করতেছেন, আপনি চেঞ্জ করেন। এখন কথা হচ্ছে কি যে কাজগুলো কে করবে? কাজগুলো কোচ হিসাবের কাজ, কাজগুলো বিনোদের কাজ, টুরিস্ট পুলিশের কাজ,
বা এখানে আমরা যারা এখানে বসে আছি প্রেস করা দরকার, আসলে কাজগুলো আমাদের সবার, চিন্তাটা আমার, দেশটা আমার, সকলের কল্যাণের জন্য চিন্তা করতে হবে। আমি এখানে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে আমি সফল, এই এলাকার যদি ডেভেলপমেন্ট হয় ইউনো মহোদয় সফল, জনগণের কল্যাণের যদি কাজ করতে পারলে ইউনো মহোদয় সফল, জনপ্রতিনিধিরা তাদের কমিটমেন্ট রক্ষা করতে পারেন এবং সেই বাস্তবায়ন করতে পারেন তারা সফল। কিন্তু ব্যবসায়ী যদি তার ব্যবসার সেবার সুন্দর দিতে পারে উনি সফল, তাহলে ব্যর্থতা আসবে না। আমরা সবাই সফল হতে চাই, না কেউ ব্যর্থ হতে চাই। আমাদের এই কর্মী মহোদয় বলেছেন যে আপনি এই যে পলিথিনটা বোতলগুলোকে আপনি আলাদা আলাদা ফেলান, আপনার ডাস্টবিনের জন্য যে বিন বক্স আছে সেটা উনি দিবেন, কিন্তু এটা রাখবেন কোথায়? বিন বক্স ভর্তি হয়ে গেলে এটাকে রাখা লাগবে না একটা জায়গায়, সে জায়গাটা কে দিবে? সে জায়গাটা ওসি সাহেবের কাছে চাইলে পাবেন না, পুলিশের কর্মকর্তা ছেলে পাবেন না। সরকারি জায়গা বিভিন্ন মহোদয়কে দিতে হবে, পৌরসভার মধ্যে যদি কোনো জায়গা থাকে সেটা দিতে হবে, সেই জায়গাটা নির্ধারণ করতে হবে। এখন ওনার ইচ্ছা আছে কিন্তু আমার ইচ্ছা নেই এটারে করবো, তাহলে হবে? অর্থাৎ দুজনেরই সমানে করতে হবে। ত্রুটি বিচ্যুতি থাকবে সেইগুলোকে যেন শুধুমাত্র নেগেটিভগুলো না দেখে সংবাদ কর্মী ভাইদেরকে বলবো যে আমাদেরকে শুরুটা দেখে। এই কাগজটার ভিতরে অনেক লেখা আছে, এটা সাদাও আছে, তাই না? আমরা সাদাটাই দেখি, অর্থাৎ সাদাটা হচ্ছে যেরকম কলঙ্ক নেই, আমরা কলঙ্কটা না দেখি এটাই দেখি, আমাদের ভুলটা না দেখি আমরা যদি মনে করি সঠিকভাবে দেখি আমরা একদিনে পারবো না, একার পক্ষে সম্ভব না। সবাই মিলে এসে আমরা কাজ করি, কাজ করলে এই কাজের গতিটা কিন্তু আরো সুন্দর হবে। আমি আশা করব যে আপনাদের যে এখানে যে বিষয়গুলো আছে যে আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে থেকে আপনারা আপনাদের চিন্তা চেতনাগুলোকে আরো জাগ্রত করবেন। আমাদের যদি কোনো কিছু না বলা থাকে বা সব কথা বলার সুযোগ হয়নি সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে সহায়তা করবেন। এবং যে বুকিং ছাড়া যে হোটেলের কথা বলেছেন যে অনেক রেস্টুরেন্ট হোটেলগুলো আছে যেটা হচ্ছে যে হোটেল লঞ্চ সাথে সম্পৃক্ত না, তারা কেন সম্পৃক্ত না? তারা মিটিংয়ে আসেন না, তাদের কি আইনের আওতায় আনা যাবে না? তাহলে সেটা কিভাবে সম্ভব? আমার প্রস্তাব হচ্ছে যে এই হোটেল ব্যবসা করার জন্য উনি ট্রেড লাইসেন্সের ব্যবসা করতে পারবেন। ট্রেড লাইসেন্সের পূর্ব শর্ত হচ্ছে যে তুমি কোন সমিতির সাথে সম্পৃক্ত সেটাকে দরখাস্ত করতে হবে। ট্রেড লাইসেন্স মাস্ট, বাট কোন সমিতির সাথে তুমি সম্পৃক্ত? হোটেল মোটর অ্যাসোসিয়েশনের সাথে তুমি আলাদা কমিটি গঠন করো, সেটা রেজিস্ট্রেশন আছে কি? যদি সে আলাদা সমিতি করতে চায় তাহলে রেজিস্ট্রেশন থাকতে হবে, তার ট্রেড লাইসেন্সটা সে যেন ওইভাবে দেয়। তাহলে উনি তো একটা প্ল্যাটফর্মে আছে না, বিজনেসের ক্ষেত্রে এটা হচ্ছে কি কুয়াকাটা পৌরসভা নীতিমালা সম্পূর্ণ কিন্তু অন্যান্য বিজনেসের নীতিমালা থেকে আলাদা। কুয়াকাটা পৌরসভা আইনে যে কথা বলা আছে, পৌর প্রশাসক বা মেয়র যদি মনে করে যে তার দৃষ্টিতে এই এলাকার কোনো কিছু অসুন্দর, জনগণের জন্য বিব্রতকর, অস্বাস্থ্যকর, তাহলে উনি যে ব্যক্তি কাজগুলোর জন্য সম্পৃক্ত তাকে উনি 7 দিনের নোটিশ দিতে পারবেন। নোটিশ যদি উনি অমান্য করেন তাহলে উনি নিজে নির্বাহী ক্ষমতা করে ওটা ভেঙে দিয়ে যে টাকা খরচ হয়েছে তার উপরে চার্জ গঠন করতে পারে, অর্থাৎ তার ট্যাক্স বসাই দিতে পারবে। এটা নীতিমালা আছে, আর উনি প্রয়োগ করবেন না। উনি যদি প্রয়োগ না করেন তাহলে সাফার করবে কারা? অন্যান্য যারা স্টেকহোল্ডার আছে তারা সাধারণ জনগণ। আপনার ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আপনি এটা যদি নীতিমালা রাখেন যে আপনি এক প্ল্যাটফর্মে আসতে হবে, হোটেল ব্যবসায়ী আপনি একটা ব্যানার তৈরি করেন কমিটিতে আসেন, আর আপনি যে ইন্ডিভিজুয়াল বিজনেস করতে চান, তাই না? ইন্ডিভিজুয়াল বিজনেস করতে গেলে তারপরে আমাদের নজরদারি থাকবে, যে ল মানবে না তাকে ল মানানোর জন্য পথ আছে না, তার বাড়িতে প্রত্যেকদিন রেট দিতে, তার হোটেলের উপর প্রত্যেকদিন নজরদারি থাকবে, তার হোটেলের উপরে সিসি ক্যামেরা থাকবে, তার হোটেলের প্রত্যেকটা ভয়ে বায়োডাটা নেওয়া হবে, তাদের প্রত্যেকটা বাড়িতে পুলিশ পাঠানো হবে যে আসলে সে কোন পরিবার থেকে এসেছে, সে কোনো অপরাধ করে সেখানে জড়াইছে কিনা ভেটিং করবো আমরা অত কঠোর হতে চাচ্ছি না, আমরা চাই সকলের সাথে কাজ করবো। কিন্তু যদি বাধ্য করা হয়, বাধ্য করে লাস্ট হচ্ছে একটা কথা, সেটা কি? সেটা হচ্ছে স্টপ, বন্ধ করে দিন। বন্ধ করার জন্য যেটা হয় পথ হয় যেটা সেটা তো আছেই, তাই না? আমরা চাচ্ছি যে এটা বন্ধ না হোক, আমরা চাচ্ছি এটা যেন সকলের জন্য হয়, কারণ এখান থেকে যদি বিজনেস না হয় এই জনগণ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে,
সেটা দায়ভার কিন্তু একটা প্রশাসনের উপর পুলিশের উপর পড়ে। অর্থাৎ পুলিশকে এই কাজটা মাথায় নিয়ে কিন্তু করতে হচ্ছে। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, সবাই মিলেমিশে কাজ করতে চাই। আমরা আপনাদের কাছ থেকে আহ্বান করবো, যেখানে যারা উপস্থিত আছেন আপনারা একটা সুনির্দিষ্ট কমিটি করেন, কমিটির আলোকে একটা প্রস্তাব দেন। প্রস্তাবনার বিষয়গুলো নির্বাহী অফিসার মহোদয়, জেলা প্রশাসক মহোদয় স্যারকে জানাবেন। স্যার সেখান থেকে যদি কোনো কিছু বাড়ানো লাগে, কমানো লাগে বা কোনো কিছু অ্যাডজাস্ট করা লাগে সেটা স্যার করবেন। তারপরে স্যার যদি এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আর কাউকে ভেটিংয়ের জন্য দেন, সেখানে সেটা আসতে পারে। সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যেটা আমরা চাই একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট, সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে যেন এটা এই কুয়াকাটা পর্যটন কেন্দ্রটা যেন জনবান্ধব হয়, জনকল্যাণমূলক হয় এবং স্বাস্থ্যসম্মত হয়। আমাকে অনেকে শুনেছেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মেসেজটা জেনে এসেছি যে গত 12 তারিখ থেকে জানি যে পর্যটন খোলা হচ্ছে 19 তারিখে। এখানে আমার কাছে যে মনে হচ্ছে বিভিন্ন সময় আমরা যেটা উপলব্ধি করি সেটা হচ্ছে যে এবং যতটুকু যে অভিযোগগুলো আছে এখানে বলিম যে কথা বলে গেছেন এটা তার জায়গা থেকে তিনি বলেছেন, কিন্তু এই অভিযোগ যে কুয়াকাটা রেস্টুরেন্টে নেই তা নয়, আমরা সেটা বাইরে যারা আছি এটা আমরা জানি। যা ওনার জায়গা থেকে উনি কথা বলেছেন, কিন্তু এই রেস্টুরেন্টগুলির মধ্যে যে বাসি পচা খাবার বিক্রি হয় বিভিন্ন সময়, যে যেসব রেপুটেশন আমাদের কাছে আছে এবং হসপিটালে ভর্তি আছে এবং অনেক খারাপ অবস্থা থেকে তাদের 2 দিন 3 দিন থাকার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত থাকতে পারেন না, কুয়াকাটা ত্যাগ করেছেন এমন দৃষ্টান্ত অনেক। তো এটা একটা বিষয়। এবং খাবারের মূল্য তালিকা যেটা আছে সেটা হয়তো যারা রেস্টুরেন্ট মালিকরা আছে তারাই জানেন যে রেস্টুরেন্টের খাবারের তালিকা কোন জায়গায় টাঙানো আছে। এটা দৃশ্যমান জায়গায় আছে কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। আর 2 নম্বরের কথা হচ্ছে যে করোনা সংক্রমণ রোধে ব্যবহৃত যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যের মানে যে এক ধরনের অব্যবস্থাপনা যেখানে সেখানে যে ফেলা হচ্ছে, এটা একটা নির্দিষ্ট একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে। কারণ যখন পর্যটকরা হুমড়ি খেয়ে পড়বে, যারা মুখিয়ে আছে আগামী 19 তারিখের পর থেকে কুয়াকাটা আসবেন, তারা যথেচ্ছ আচার আচরণ করবেন, ব্যবহার করবেন। আমরা জানি আমাদের মধ্যে সেই অনেকের সেই শিক্ষাটা নেই যে আমরা যেখানে সেখানে ফেলবো না, একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো বা ডাস্টবিনে ফেলবো, সেটা মূলত আমাদের নাই। এবং যদি এমনটা যেসব গেস্ট করে থাকবেন তাদের জন্য কি ব্যবস্থা আমরা নিতে পারি এবং তাদের যে ফেলানো বর্জ্যগুলো আমরা কি ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সেটা আমাদের মাথায় রাখতে হবে। 3 নম্বরে আমার কথা হচ্ছে যে ক্যামেরাম্যান এবং বাইকাররা যে ক্যামেরার যে মানে মানুষগুলি যে পর্যটকদের যে হয়রানি হয়, এই অভিযোগ পুরনো এবং এই নিয়ে এখানেও বহুবার মিটিং হয়েছে, বহুবার কথা হয়েছে। এবং যে সমস্ত ক্যামেরাম্যানরা একটার পর একটা ছবি তুলে যাচ্ছেন, কিন্তু দেখা গেল যে ওই পর্যটকের অনুমতি ছাড়াই তারা প্রিন্ট করে দিয়ে হাতে ধরিয়ে দিয়ে তারপরে টাকা হাঁকান যে এত টাকা আপনার বিল হয়েছে। দেখা গেল যে সে কয়েকদিনের জন্য হোটেলে থাকবেন, কুয়াকাটা করবেন, তার শেষ পর্যন্ত দেখা গেছে তার ভ্রমণ কাটছাট করে মানে অল্প সময়ের মধ্যে তার কুয়াকাটা থেকে ব্যাক করতে হয়, সেটা আলটিমেটলি হোটেল মালিকদের গাড়ি গিয়েও পড়ে। তো এই সব বিষয়গুলো কিভাবে ব্যবস্থাপনার মধ্যে আনা যায়। এবং বাইকারদের বেলায় হয়েছে যে বিষয়গুলো আলোচনা হয়েছে যে কিলো মেপে মানে কিলোমিটারের তারা মিটারের দিকে তাকিয়ে তারা পর্যটক পরিবহন করবেন কিনা, নাকি নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দেবেন। এটা আমি মোটা দাগে কিন্তু আমি জানি না আমার এগুলো নোট করা হচ্ছে কিনা। যদি নোট করা হয় তাহলে আমি রিকোয়েস্ট করবো যে এই একটা করে এগুলো মোটা দাগে এই বিষয়গুলোর ব্যবস্থা নেওয়া। এবং ইতিমধ্যে বিভিন্ন সময় আমি দেখেছি যে কুয়াকাটার এইসব বিষয় নিয়ে আমাদের মহিপুর থানার ওসি এইসব ব্যাপারে আলাপ আলোচনা করেছেন এবং ওনার নখদর্পণে আছেন। এবং আজকে আমি জানি না উনি এই বিষয়গুলো কিভাবে উপস্থাপন করবেন বা আমাদের দিক নির্দেশনাগুলো। 1, 2, 3 আমার 4 নম্বরের পয়েন্ট হচ্ছে গেস্ট টানাটানি। সকালবেলা যখন ঢাকা থেকে টুরিস্ট আসেন তখন ঘুম ঘুম ভাব থাকে তাদের চোখে, ক্লান্তির কোনো শেষ থাকে না। এবং এক শ্রেণীর লোক যারা অখ্যাত সেই সব হোটেলের বয়, তারা অল্প পয়সা তারা রাখেন এবং তাদেরকে কমিশন বেস তাদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয় এবং তারা সেই পর্যটকদের রীতিমতো টানাটানি করেন, ব্যাগ ধরে টানেন। স্যার বলেন ঠিকই, কিন্তু তাদের ব্যাগ ধরে পর্যন্ত টানাটানি করেন যে আমাদের হোটেলে চলেন স্যার, এই সুবিধা আছে ওই সুবিধা আছে। এবং নিচে নামতে 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 এমন কথা বলা হয় যে শেষ পর্যন্ত আর কুয়াকাটার মানে পর্যটক সেবাদানের বিষয় নিয়ে তাদের কাছে ওই পর্যটকদের অনেক সংখ্যায় করেন। 5 নম্বরের কথা হচ্ছে যে সড়ক জুড়ে যে বাস দাঁড়িয়ে থাকে এবং এই যে বাস দাঁড়িয়ে থাকার হয়তো একটা সমাধান
অদূর ভবিষ্যতে হবে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু যে বাস স্ট্যান্ডের ব্যবস্থা হয় নাই, এখনো পর্যন্ত আমাদেরকে এই বাসগুলা এখানে পার্কিং এর সুবিধা দিতে হবে। কিন্তু সেই পার্কিংটা মূলত কোন জায়গায় করবে, পর্যটনের সামনে করবে না কুয়াকাটা থেকে আর একটু দূরে সরিয়ে নেওয়া হবে, এটার একটা সুনির্দিষ্ট একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে। যদি না আসা যায় তাহলে আমরা দেখি যে বিভিন্ন সময়, বিশেষ করে ওই সময়টা আমরা দেখছি বৃহস্পতিবার শুক্রবারে, তখন এই কুয়াকাটা থেকে বেরোতে বা ঢুকতে ঘন্টা পেরিয়ে যায়, ট্রাফিক ব্যবস্থাপনা একেবারে বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে। আমি 6 নম্বরে বলতে চাচ্ছি যে আমাদের এইসব বাস্তবায়নের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ যদি টিম তৈরি করে, মানে আলাদা আলাদা টিম যদি দেওয়া হয় যে এইসব বিষয়গুলো দেখভালের জন্য, এবং তারা একটা সেন্ট্রাল টিমের কাছে রিপোর্ট করবে, বা যদি তারা কোনো সমাধান করতে না পারে সেন্ট্রাল টিম প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া লাগলে আইনি সহায়তা নেবে, অথবা সেটা যদি এই পর্যায়ে হয় যে থানা পুলিশের কাছে এই বিষয়টাকে থ্রো করা দরকার, সেখানে তারা থ্রো করবে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে থ্রো করা দরকার, ইভেন পুলিশের কাছে যদি দিতে হয় সেখানে তারা, মানে তারা প্রয়োজন মতো তারা, মানে ওই সেন্ট্রাল টিম তারা এই বিষয়গুলো ই করবেন। এবং এটা মূলত অনেক কিছুই সরকার কর্তৃক বা প্রশাসনের কিছু বাধ্যবাধকতা আছে, তারা চাইলেও এগুলো করতে পারবেন না। এটা কুয়াকাটার যারা পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছেন তারা অনেক কিছু তা আপনাদের নিজেদের উদ্যোগে করতে হবে, এবং সেই উদ্যোগটা এমনটা হতে পারবে না যেটা এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অথবা মানে আইনি এমন কোনো প্রতিবন্ধকতা তৈরি করে, এমন কোনো অবস্থা তৈরি করে, সেদিকে আমরা যেতে পারবো না। এইসব বিষয়গুলো আমাদের মাথায় রেখে করতে হবে। এবং আজকের মিটিংয়েও একটা বিরাট অংশকে আমরা এখানে আনতে পারিনি। আমাকে যদিও আমাদের ইউনো স্যারের নানা, যাই হোক, সম্মানিত উপস্থিতি, এখানে একটা বিষয়, সেটা হলো আমাদের কুয়াকাটায় যে হোটেলগুলো আছে, আবাসিক হোটেল অর্থাৎ আসন সংখ্যা, সেখানে সর্বোচ্চ 8,000 সামথিং লোক থাকতে পারে, স্টে করতে পারে পার নাইট। কিন্তু এখানে একটা বিষয় হলো কিছু কিছু সময় এখানে মাত্র 1,000 লোক আসে, আবার কিছু কিছু সময় আসে 10,000 15,000 এরা স্টে করে। ওভারফ্লো যেটা হয় সেটা অনেক সময় হয় কি, হোটেল মোটেলে ডাবল, তারপরে আবার ফ্লোরিং, তারপরে আশেপাশে যেটা হোমস্টে বলি, আশেপাশে বাসা বাড়িতে আমরা লোক রাখি, বা অনেক ফ্যামিলি আমরা ভাড়া দিই। সময় এসছে এখন, অর্থাৎ কম খাও সুস্থ থাকো, বেশি খাও মরে যাও, এই জায়গাটায় আসা। অর্থাৎ আমাকে এখন কম খেতে হবে কিন্তু সুস্থ থাকতে হবে, পর্যটনটাকে সুস্থ রাখতে হবে, একটু কম রোজগার করে কিন্তু সেটা সুন্দর এবং সহিভাবে, এবং এটা স্বাস্থ্যবিধি মেনে। এই বিষয়টা মূলত সরকার চাচ্ছে। আজকের যে আয়োজন সরকার করছে এটা কিন্তু সরকারের জন্য না, এটা আমার জন্য, এটা আপনার জন্য। এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হতে হবে। আমরা অনেকে ভুল বুঝছি যে সরকার এটা আবার কেন করতেছে, যে আমার হোটেলে আমি ভাড়া দেবো, এত লস দিলাম, লোকসান দিলাম এই গত কয়েক মাসে, এখন তো রোজগার করবো, এটা 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 কেন সরকার আবার এটা করলো? কিন্তু সরকার চাচ্ছে এটা যে আমাকে একটু সুস্থ রেখে সাস্টেনেবল ট্যুরিজম, একটু একটু দীর্ঘমেয়াদী, একটু একটু মানে কি বলে এটাকে, যে চলমান ট্যুরিজমটা জন্য এই যে আগামীকালকে শুরু হবে সেটার জন্য আর বন্ধ না হয়। কারণ সরকার না, সারা দেশ কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটা খারাপ অবস্থা আছে এখন। সেটা এই যে করোনার ধাক্কা, এটা অনেক দেশ কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের দেশে এখনো সরকার টিকিয়ে রাখছে বিভিন্ন কৌশলের মাধ্যমে। শুধু পর্যটনটাকে অনেক পরে এটা খুলে দিয়েছে, আগামীকালকে থেকে খুলবে, কিন্তু এই খোলাটা এবং এটা আবার বন্ধ করা, যদি সরকার খুলে দিয়েছে কিন্তু বন্ধ যদি করতে হয় সেটা সরকারের কারণে, সেটা কিন্তু আমাদের কারণে হবে। এখন আমি ট্যুর অপারেটর এবং ট্যুর গাইড যারা আছেন, আমি একজন হোটেল রিসোর্টের ওনার, পাশাপাশি ট্যুর গাইড এবং ট্যুর অপারেটরের দায়িত্বে আছি, পাশাপাশি ট্যুর গাইড যারা আছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব, পৃথিবীর বিভিন্ন দেশে ট্যুর করা হয় ট্যুর গাইডের মাধ্যমে, এবং ট্যুর অপারেটর প্যাকেজ থ্রো করে ট্যুর গাইড তাদেরকে নিয়ে যায়। এটার কারণ হলো একজন ট্যুর অপারেটর এবং ট্যুর গাইড যার সকল ইনফরমেশন তার কাছে থাকে। যেমন আমাকে আপনি যে কোনো কোশ্চেন করবেন ইনশাআল্লাহ প্রোগ্রামে আমি সব কিছু বলে দিতে পারবো, কারণ আমাকে গেস্ট ফোন করে, আমাকে এই আনসারগুলি রেডি রাখতেই হবে, যে কোথায় কয়টা বোট আছে, কখন ছাড়বে, আপনার টোটাল বোট সুন্দরবনে যেই কয়টা বোট যায় কতজন লোক একাতে যেতে পারবে, কয়টা হোটেল আছে, আমি একাতে 1,000 লোক ঢুকাবো কি ঢুকাবো না, তাই না? এই আনসারগুলি আমার না জানা না থাকলে আমি ট্যুর অপারেটর হতে পারি না, আমি ট্যুর গাইড হতে পারবো না। শুধুমাত্র বাংলাদেশে যে কথা স্যার বলে গেছিলেন, আমরা আমাদের মতো বেরোই, টাকাটা আমি সাশ্রয় করবো, একজনকে দেবো কেন, আমি একটু কম খাবো বেশি খাবো, আমি টাকাটা আমার হাতে খরচ করবো, একটু মজাই আলাদা, এই কারণে আমরা আমাদের মতো বেরোই, আসলে ঠিক না। যাই হোক, এখন সময় এসছে আমরা ট্যুর অপারেটর ট্যুর গাইড যারা আছি আমাদের আজকে রাত্র থেকে কাজ করতে হবে। সেটা হলো যে আমাদেরকে প্যাকেজগুলো বা আমাদের লোক ঢুকাবো বা আমাদের গেস্টকে আহ্বান করবো, আমাদেরকে জেনে শুনে ঢুকাতে হবে। এই যে 8,000 জায়গায় এখন আমাদের কিন্তু 4,000, আমাদের ধরে নেন যে 4,000 গেস্ট ঢুকাবো,
কিন্তু আসতে চাইবে 10,000। আমাদেরকে বলেই দিতে হবে যে সরি স্যার, আর আর আসা ঠিক হবে না, আপনাকে এই মুহূর্তে আসা ঠিক হবে না, আপনি কিন্তু রুমে ঢুকতে পারবেন না, প্রশাসন এবং আমরাও চাইবো না আপনি আসেন। কারণ হলো এটা যে এই ওভারফ্লোর কারণে কিন্তু পর্যটন বন্ধ হয়ে যাবে। আমি যে কথা গতকালকে বলেছিলাম, আমার কিন্তু কটেজের ক্যাপাসিটি হলো 36 জন। আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি যে 18-র উপরে নেওয়া যাবে না, সেটা ফ্যামিলি হোক আর ইন্ডিভিজুয়ালি হোক। 18-র উপরে আমি নেবই না, কারণ আমি জানি 18-র উপরে গ্যাদারিং হলে আমি হয়তো কি বল স্বাস্থ্যবিধির এই ভঙ্গ করব, হয়তো বা আমার কারণে বন্ধ হয়ে যেতে পারে কুয়াকাটা। এটা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা হোটেলে, এমনকি মোটরসাইকেল 3 জন নিয়ে চালাচ্ছেন এতদিন, এখন 1 জন নিয়ে, অর্থাৎ ড্রাইভার এবং 1 জন। এটাই স্বাস্থ্যবিধি। আপনি এই জায়গাটা যদি ঠিক থাকেন, হয়তো দেখা যাবে এখানে কি বলে একজন ট্যুরিস্ট বা একজন গেস্টের একটু কি বলে তার ভাড়াটা বাড়তে পারে, তার একটু এটা বেশি হতে পারে, এটা হবেই। আপনি যখন স্বাস্থ্যবিধি এটা সুরক্ষায় যাবেন তখন এটা হয়তো কিছু কিছু জায়গা হবে, কিন্তু আমার রুম ভাড়া এটা হবে না। কিন্তু আমি মাস গেলে 1 লাখ টাকা প্রফিট করতাম, এখন একটু কম করবো, আমাকে 50,000 টাকা। কিন্তু এইটার কারণে হবে কি যে আমি কিন্তু দীর্ঘদিন বিজনেসটা করতে পারবো। আর নয় কিন্তু ওই কথাটাই আসবে যে আমি বেশি খাবো, আমি মারা যাবো, আমি কম খাবো, আমি সুস্থ থাকবো। এই বিষয়টা একটু নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেক ট্যুর অপারেটরে কিন্তু পেজ আছে, ইন্ডিভিজুয়াল পেজ আছে, এবং প্রত্যেক ট্যুর গাইডের পেজ আছে। আপনারা আজকে থেকে এটা শুরু করবেন, অন্তত বুকিং না করে যেন কেউ কুয়াকাটা না ঢোকে। এবং আমার বিশ্বাস যে প্রত্যেকটা হোটেল মালিকরা এটা যদি করেন, যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পেজ আছে, আপনারা বুকিং এর মাধ্যমে আসবেন। আমরা এখন থেকে যদি প্রচার করি সরকারি এবং বেসরকারিভাবে, আমাদের বিশ্বাস যে সরকার আমাদের পাশে আছেন, ওনারা এটা প্রচার করবেন। আমরা যদি একটু সবাই মিলে এটা প্রচারটা করি যে কোনো গেস্ট আপনারা আসবেন, প্লিজ একটু বুকিং দিয়ে আসবেন। যে বুকিং পাবে না সে থেকে যাবে, আমরা এটা প্রচার করবো। আপনি বুকিং পাবেন না, প্লিজ থেকে যান, আপনি পরে আসেন, একটু পরে আসেন। কিন্তু বুকিং ছাড়া আসলেই কিন্তু এই বিপদে পড়বেই। আর আমার বিশ্বাস সরকার যেভাবে এবারে শক্ত অবস্থানে আছেন, স্বাস্থ্যবিধি একটু ভঙ্গ হলে তারা কিন্তু অ্যাকশনে যাবেন। পাশাপাশি যদি বুকিং ছাড়া এভাবে এসে যদি ওভারফ্লো করার চেষ্টা করেন, কোনোভাবেই আর সেই সিম্পেথি, ভালোবাসা বা করুণা করে বাসা বাড়িতে আশ্রয় দেবেন, আমার মনে হয় এবার আর সেই সুযোগটা নেই। আমি যতটুকু জেনেছি, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি রোজগার কম করবো, আপনি রোজগার কম করবেন, সেটার জন্য আমরা দীর্ঘমেয়াদী করতে পারি, লং টাইম করতে পারি। আমরা এই জায়গাটাকে একটু সুরক্ষিত রেখে আমরা যেন সবাই ভালো থাকতে পারি, এবং এই পর্যটন আগামীকালকের থেকে খুলে যাবে, আমরা যেন সবসময় এটা খুলে রাখতে পারি, সেই চেষ্টাটা ইনশাল্লাহ আমরা করব। সবার প্রতি এই নিবেদন রেখে এবং রিকোয়েস্ট রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমার কথা একটু ভুল ত্রুটি হলে এসেছে, এবং আমি মনে করি আমার পক্ষে নতুন করে কিছু বলার আছে। সবচেয়ে বড় কথা, আমরা যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী, যেমন আমার বাড়ি থেকে, আমরা বাড়ি থেকে আসি, 1 বছর বা 4 বছর চাকরি করার পরে স্থানীয় মানুষের চেয়ে সমস্যাগুলো আমি বেশি চিহ্নিত করবো বা বুঝবো, ঠিক আছে। দীর্ঘদিন যারা আছেন তারাই সমস্যা বুঝেন, এবং এই পরিবেশ পরিস্থিতিতে কক্সবাজারের পরিবেশ পরিস্থিতি, কুয়াকাটা এই পরিবেশ পরিস্থিতি কিভাবে সমস্যার সমাধান হবে এটা আপনারাও জানেন। শুধুমাত্র আন্তরিকতা এবং বাস্তবায়নের অভাব সেটা। আপনারা যদি আপনাদের বীজকে রক্ষা করতে চান, এই বীজের কারণে অনেক মানুষের ঢুকে ব্যবস্থা হচ্ছে। এই বীজের কারণে আপনাদের এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। আপনার এখানে অনেকগুলো সংগঠন, অনেক ভাবে জড়িত। সিদ্ধান্ত হচ্ছে আপনারা কিভাবে এগুলো রক্ষা করেছেন। তো আমি যে জিনিসটা আলোচনা করতেছি, একদম রিসেন্টলি যে চ্যালেঞ্জ বা যে সমস্যাটা আমাদের সামনে চলে এসেছে, একদম রিসেন্ট। আপনারা জানেন যে 19, 20, 21 তিনটা দিনই সরকারি বন্ধ। এই 3টা দিন সরকারি বন্ধের কারণে প্রচুর সংখ্যক পর্যটন আমাদের এখানে আসছে, এবং সরকার 15 তারিখ থেকে প্রথম ডে বা ফার্স্ট ডে যে বীজ ওপেন করা হচ্ছে, আমাদের প্রেসিডেন্টের সভাপতি মহোদয় বলেছে প্রায় 140 দিন পর। তো যখন বীজটা ওপেন হবে, স্বাভাবিক ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া এটাকে দেখার চেষ্টা করবে, এবং বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া একটা প্রচার এবং প্রসার করার চেষ্টা করবে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের কার্যক্রমগুলো কিভাবে হবে, কি হবে, তার উপরে কিন্তু নির্ভর করবে আপনাদের বীজ কি পরবর্তীতে সরকার চালু করবে নাকি বন্ধ করবে। মেসেজ এবং কথা খুব ক্লিয়ার, আপনাদের কার্যক্রম দ্বারা বীজটা চালু থাকবে, আবার আপনাদের কার্যক্রম দ্বারা ইচ্ছে করে বীজটা বন্ধ হতে পারে। আমাদের ক্ষেত্রে পদক্ষেপ হচ্ছে 19, 20, 21 এর 3টা দিন আমাদের এখানে যে আমাদের জনবল আছে এর সাথে আমরা পরিচয় রিজন থেকে আরো প্রায় 12 জন অফিসার আমরা নিয়ে এসেছি। আমরা চেষ্টা করবো 3টা পার্টে সকাল এবং বিকাল পর্যন্ত, যেহেতু আপনারা জানেন জেলা প্রশাসক মহোদয় ইচ্ছা করে যে কোনো আদেশ দিতে পারে, এবং জেলা প্রশাসক মহোদয় থেকে যে কোনো নির্দেশনা বা যে কোনো আদেশ আসলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে আমরা তাৎক্ষণিক তাকে পালন করবো। সেক্ষেত্রে মাগরিবের পরে
আপনারা কোনো লোক যদি সুরক্ষা করেন আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, কারণ আপনাদের একজনের দেখা থেকে সেখানে আরো লোকজন নেওয়ার চেষ্টা করবে। যতটুকু গ্রুপ ওয়াইজ যাতে তারা গোসল না করে এই দিনগুলো যদি আমরা মেনে চলতে পারি, মনে করি আমরা 3টা দিন অতিবাহিত হওয়ার পর সামনের যে দিনগুলো আসবে সেই দিনগুলোতে পাবো। ধন্যবাদ। নির্বাহী কর্মকর্তা এবং আমাদের মৌপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশের এখানে ইনচার্জ এখানে উপস্থিত আছেন এবং পৌর মেয়র ক্লাবের সভাপতি এবং সব দিক নির্দেশনামূলক সর্বস্তরের জনসাধারণ না এখানে আমাদের হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের ম্যাক্সিমাম যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি তারা উপস্থিত আছেন এবং সর্বক্ষেত্রে যে সমস্ত ব্যাপারে ওই মানে মোটরসাইকেল এবং যে ফটোগ্রাফার এদের একটু কমতি আছে এখানে, এছাড়া সবাই এখানে উপস্থিত আছে। যাই হোক, গতকালকে আমাদের যে মানে ভার্চুয়াল মিটিং এ জেলা প্রশাসক মহোদয়ের যে আছে সেখানে কিন্তু আমাদের মতামত ব্যক্ত করা হয়েছে। সেখানে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিপুর দ্বিতীয় নম্বর আমাদের পুলিশের ইনচার্জ ওনাদেরও মতামত আছে। সেখানে কিন্তু আমাদের হোটেলের অরিজিনালি এখানে যেখানে আমাদের যে পর্যটকরা আসেই কিন্তু প্রথম হোটেলে উঠে আমাদের দায়িত্বটা সবচেয়ে বেশি। এখানে যে সমস্ত অকারেন্সগুলি ঘটে, কয়েকটা হোটেলে মার্ডার অন্যান্য কিছু ঘটছে, সেখানে কিন্তু দায়বদ্ধতা সেখানে এলিগেশনটা কিন্তু আমাদের উপরে আসে। সেখানে আমরা সেখানে উত্তরও দিয়েছি। আমাদের হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আমরা যে লিস্ট পুলিশকে দিয়েছি এবং থানা মহিপুর থানাকে দিয়েছি, তবে 67 ছিল, এখন 72 আমাদের দিয়েছে। আমাদের 130-এর উপরে হোটেল আছে ছোট বড় মিলে। এই হোটেলগুলি হয় আমরা 7 থেকে 8টা লাইসেন্সের মাধ্যমে হোটেল পরিচালনা করব। সেখানে প্রথম হয় পৌরসভার মেয়রের ট্রেড লাইসেন্স, তারপরে সেই ট্রেড লাইসেন্স না পাইলে আমাদের যে লাইসেন্স পর্যটন মন্ত্রণালয়ের লাইসেন্স এখন জেলা প্রশাসন দিচ্ছে। জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমাদের জিওনো সাহেব স্যার অন্যান্য যারা আছে সেই রিপোর্টগুলি যাচ্ছে কার কোন জমির উপরে ওই হোটেল আছে। আমাদের প্রথম ছিল 14টা হোটেলের লাইসেন্স ছিল। এরপরে আগে প্রিভিয়াস যে আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং জিওনো মহোদয় মানে চাপের প্রেক্ষিতে মনে হয় 50-এর উপরে এখন আমরা প্রসেসিং এ আছে লাইসেন্স নেওয়ার জন্য। কিন্তু আমাদের 72 আমরা প্রত্যেককে কিছু চিঠি দিয়েছি লাইসেন্স নেওয়ার জন্য এবং ফায়ার অন্যান্য সবকিছু আমরা সরকারের যে কোনো নীতি নির্ধারণের যে কোনো যখনই যেটা দেয় সেটা ফলো আপ করি এবং আমার প্রত্যেকটা সদস্যকে কিন্তু আমরা জানিয়ে দিয়ে এটা করার জন্য ফলো আপ করার জন্য। আমাদের মহিপুর থানার ওসি সাহেব কিন্তু বলছিলেন যে আমাদেরকে যে দেওয়া হয়েছে আগে আমরা যে সমস্ত করতাম 24টা আইটেম ছিল আমাদের প্রত্যেকটা, সেটা ওনারা দিয়েছেন 18টা। আমরা সেটিকে ছাত্র গ্রহণ করেছি এবং প্রত্যেকটা হোটেলে কিন্তু ওইগুলি দেওয়া হয়েছে এবং সেটাকে মেনটেন করার জন্য। এখনো আমরা বলবো আমরা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেগুলি আমরা পর্যালোচনা করবো, প্রত্যেকটা হোটেলে চেক করবো এবং প্রশাসনকে আমরা সহযোগিতা দেবো। প্রশাসন কি আমাদের স্বার্থেই তো থানা, এই পুলিশ, এই আমাদের উপজেলা এবং জেলা প্রশাসন হোটেল আমাদের যেহেতু এই পর্যটন কেন্দ্রটাকে ভালো কিছু করার জন্য কক্সবাজারে টানা হাসার কিছুই নেই। কে কোথায় যাবে কিভাবে আসবে সেগুলি দেখা হয়। এখানে টানা হাসা যেহেতু আমাদের প্রেস ক্লাবের সভাপতি বলছেন এবং এখানে ট্যুর অপারেটর তারা বলছেন যে টানা হাসটা কারা করে। আমরা কিন্তু বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমরা চিঠি দিয়েছি, জেলা প্রশাসনকে বারবার দিয়েছে এটার ব্যাপারে অ্যাকশন এবং কি করার জন্য। কিন্তু আসলে আমরা প্রাইভেট সেক্টর আমরা কিন্তু ধরে নিয়ে আসতে পারি না। এখানে আমাদের মাধ্যমে এই আলাপ আলোচনার মাধ্যমে এটা মেয়র এখানে কিন্তু আছেন, মেয়র আমাদের এখানকার পৌর মেয়র মানে এখানকার প্রত্যেকের অভিভাবক। মাঝে মধ্যে হয়তো এই সমস্ত নিয়ে সেও আলাপ আলোচনা করতে পারে। গতকালকে কিছু ব্যাপারে কার্যক্রমের ব্যাপারে সবকিছু এখানে বিচ ম্যানেজমেন্ট কমিটি হলো সর্বময় ক্ষমতার অধিকারী, যেখানে এটা সভাপতি হলো আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং পদাধিকে বলে সদস্য সচিব মহোদয় হচ্ছেন আমাদের নির্বাহী কর্মকর্তা উনি। আমরা আশা করব যেহেতু প্রত্যেকটা মিটিং বিচ ম্যানেজমেন্ট কমিটির মিটিংটা যদি কলকাতায় হয় পর্যটন সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া যেতে পারে, তাৎক্ষণিক এটা পর্যালোচনা করে এটা সমাধান দেওয়া যেতে পারে। এইটার মিটিংটা যদি পটুয়াখালীতে হয়, পটুয়াখালীতে সেখানে থাকবেন
আমাদের উপজেলা নির্বাহী সদস্য সচিবকে বলে এখান থেকে যাবেন, আমরা দুই একজন যেতেও পারি, নাও যেতে পারি, কিন্তু কার্যক্রমটা কি সমস্যা আছে সেগুলি কিন্তু বোঝা যায়। যাই হোক, আমরা আশা করব যে আমাদের যে ফর্মটা ফিল আপ করবো, থানার থেকে যে ফর্মটা দিয়েছে প্রত্যেকটা হোটেল আমাদের অ্যাসোসিয়েশন করতে, আমরা প্রত্যেকটা হোটেল আমরা 1-2 দিনের ভিতরে পর্যালোচনা আমরা নিজেরা সুপারভিশন করবো এটা ফিল আপ করা হয়েছে কিনা। কারণ দোষ আমাদের উপরে আসলে সেটা কিন্তু আসলে আমরা কিন্তু সরকারের বাইরে না, আবার সহযোগিতা আমাদের স্বার্থে। এই যে মার্ডারগুলি হয়েছে, এখানে একটা হোটেলে মার্ডার হয়েছে, তারা আমাদের সদস্যভুক্ত নয়। একটা হোটেলে বিচ কি সাউথ বাংলায় একটা ইয়ে হতো, সেটা কিন্তু তাদের সিসি ফুটেজে আছে, তারা 2 বন্ধু আসছে, সবকিছু আসছে, সেটা মানে পুলিশ ডিপার্টমেন্ট নিয়েছে। একটাই শুধু আমাদের দেশে আছে, সেটা রেকর্ড আছে। আর অন্যান্য যে সমস্ত এইগুলো ঘটে বাইরে, এই মানে আমাদের মোটরসাইকেলের মাধ্যমে অনেকগুলি মার্ডার সংঘটিত হয়েছে, যেগুলি বাইরে থেকে মোটরসাইকেলে মেয়েদেরকে নিয়ে আসে, তাদেরকে মার্ডার করে হয়তো ওই ছেলে চলে গেছে বা ছেলে ধরা পড়েছে, এরকম আসছে। আমাদের সজাগ থাকতে হবে, সরকারকে আমাদের সহযোগিতা দিতে হবে। যদি আমাদের সন্দেহ হয় তাহলে তাৎক্ষণিক পুলিশ ডিপার্টমেন্টকে, পুলিশ থানা পুলিশকে আমাদের ইনফর্ম করতে হবে। আমাদের স্বার্থ, আমরা আমাদের গা না বাঁচলে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের সব দায়ভার আমাদের গায়ে এসে পড়ে। এই জন্য প্রত্যেক হোটেল মালিকই কিন্তু এই কথাটাই বলা হয়েছে। কিছু কিছু বিষয়ে একটু মতামত এখন দিতেই হচ্ছে স্যার, সেটা হলো আমাদের কুয়াকাটায় কেউ প্যাকেজ ট্যুরে আসে 3 দিন 4 দিন 5 দিনের জন্য আসে। আসার পরে মোটরসাইকেল ড্রাইভারের একটা, প্রত্যেকটা মোটরসাইকেলের এখানে একটা চার্ট আছে, ছোট্ট একটা ইয়ে আছে, সেখানে লেখা আছে যে কুয়াকাটার কোন কোন পয়েন্ট তারা ঘুরে আসতে পারে। সেইখানে একটা প্যাকেজ ধরে নেয় 500, 700, 1000, তা বলতেছে কোথায় কোথায় যাবে, এই পয়েন্ট ওই পয়েন্ট, গঙ্গামতি সব কিছু দেখাই নিয়ে আসবে। আসে 3 দিনের জন্য, ওদের গিয়ে কনভিন্স করে সেখানে হয়তো 1000 টাকা চায়, 500 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা তারা ইয়ে হয়ে দেয়। 1 ঘন্টার ভিতরে টোটাল জায়গা যত কুয়াকাটা কিছু আছে সব ঘুরাই নিয়ে আসে ওই হোটেলে এসে উপস্থিত করে দেয়। সন্ধ্যাবেলা 3 দিনের বুকিং নিয়ে কুয়াকাটা হোটেল বুকিং নিয়েছে, সৈকত হোটেল। তারপরে ওই যখন আসছে একদিনের ভিতরে সব দেখা শেষ, আর মালিক বলে আমার তো বাড়িতে অসুস্থ, আর থাকতে পারবো না। কিন্তু তার কিন্তু যে সমস্ত স্পটগুলি ঘুরে দেখার বিষয় সেগুলি কিন্তু হয় না, 1 ঘন্টার ভিতরে সব দেখায় যায়, মোটরসাইকেলে যায় কিছুই দেখতে পারে না। এই জন্য বিচ ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে, পৌর মেয়র বিচ ম্যানেজমেন্ট কমিটির বাইরে না, পদাধিকার বলে তার ক্ষমতা আছে, সে একটা পদের অধিকারী থাকবে। হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনে প্রত্যেকটা সদস্য অনারেবল, আমরা মানে গার্ডিয়ানশিপের বেলায় আমরা কিন্তু এই হোটেল মোটেল মানে বিচ ম্যানেজমেন্ট কমিটি যেটা সিদ্ধান্ত নেবে কত ভাড়া কিভাবে চলবে, একটা নীতি নির্ধারণী সিস্টেমে মেয়র, আমাদের পুলিশ প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এবং আমাদের পদাধিকার বলে মানে সেক্রেটারি সাহেব, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাদেরকেই সিদ্ধান্তগুলি নিতে হবে। সেখানে আমরা মতামত দিতে পারবো, সিদ্ধান্ত নিতে হবে বিচ ম্যানেজমেন্ট কমিটি থেকে। সেখানে একটা চার্জ থাকবে, যা কিছু করবে সেখানে সেগুলি করা উচিত। আর আমাদের তরফ থেকে আমাদের স্বাস্থ্যবিধি মেনে কুয়াকাটায় যদি হোটেল, আমরা কিন্তু মানে 2020 সনে আমাদের এসওপি করা হয়েছে, এখানে স্পেশালি 3 দিন মানে আমরা একটা ইয়ে দিয়েছিলাম, ট্রেনিং এর মাধ্যমে সবাইকে শিক্ষা দেওয়া হয়েছিল কিভাবে ট্রেনিং, ম্যানেজার সাহেব কিভাবে কাজ করবেন, ম্যানেজারের ট্রেনিং আলাদা হয়েছে, স্টাফদের ট্রেনিং আলাদা এবং মালিকদেরকে দেওয়া হয়েছে। সেইটা দরকার প্রয়োজনে আমরা ইন ফিউচারে আমাদের সমস্যা, আমাদের এদিকে পরিবেশ ভালো রাখার জন্য দরকার পড়বে সেই এসওপি অনুসরণে আবার ট্রেনিং এর ব্যবস্থা আমরা করবো। এবং হোটেল মানে আমাদের ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথেও কথা হয়েছে, দরকার বলে তারাও ট্রেনিং এর ব্যবস্থা করবে স্বাস্থ্যবিধি মেনে কুয়াকাটায় কিভাবে আমাদের পর্যটকদেরকে সেবা প্রদান করা যায়। আমাদের দুর্বলতা থাকবে পুলিশ প্রশাসন, যদিও কালকে তাদের সাথে একটু হ্যাচিং হয়েছে যে আমরা কিছু হাইড করি, কিছু আমরা করি। হোটেল কর্তৃপক্ষ যদি কোনো তাদের কোনো পর্যটকদের ডাটা, কোনো ডিটেলস কোনো ভালোভাবে আমরা সংরক্ষিত না করি, পুলিশ ডিপার্টমেন্টকে না দেয়, প্রশাসনকে না দেয়, তাই কিন্তু আমাদেরকে বলতেই পারে, সেটা আমরা অস্বীকার করেছি। আমাদের হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এরকম আরেকটা কিছু বলছেন, এখানে কথা আছে এক একটা দোকানে মালামালের দাম কোনো জায়গায়
5 টাকা, কোনো জায়গায় 7 টাকা করে চার্ট তৈরি করতে হবে। চার্টকে টানায় রাখতে হবে। টানায় রাখলে কয়টা রুম আছে, কোন রুমে ভাড়া কত, ওখানে টানায় রাখতে হবে। প্রশাসন যদি যায় দেখবে, এবং তার একটা কপি হোটেল মডেল অ্যাসোসিয়েশনের মানে সেক্রেটারি সভাপতি বরাবর দিতে হবে। আমরা প্রশাসনকে আমাদের বিচ ম্যানেজমেন্ট কমিটিকে পৌঁছে দেবো। সেখানে আমরা যদি আমাদের আত্মসমালোচনা করতে পারি, তাই কিন্তু প্রশাসনের তরফ থেকে আমাদের সমালোচনা আসবে না। এবং আমাদের সব টিকে রাখতে হবে, আমাদের সবকিছু করতে হবে। স্বাস্থ্যবিধি থেকে সেই এসওপি অনুসরণে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার আমাদের ব্যবহার করতে হবে। আসার জন্য প্রত্যেকের হোটেলের সামনে একটা কিন্তু মানে ইসের ব্যবস্থা আছে, যাতে করে আমাদের সুন্দরভাবে চলে আসতে পারে, কোনো প্রয়োজন কোনো আনুষঙ্গিক কোনো না আসে। আর একটা বিষয় আছে, কোন পর্যটক যখন কুয়াকাটা হোটেলে ঢুকবে তার মাস্ক আছে কিনা সেটা আমরা দেখব। নো মাস্ক নো সার্ভিস, যদি না থাকে হোটেল কর্তৃপক্ষ তার মাস্ক সরবরাহ করবে। আমরা পর্যটকদের মাস্ক সরবরাহ করবো, কিন্তু মাস্ক দিয়ে যখন বিচে যাবে তখন তো হোটেল কর্তৃপক্ষ সেটা দেখতে পাবে। সেখানে প্রশাসন, যেখানে পুলিশ, থানা পুলিশ যদি মাস্কবিহীন কোনো মানুষ, কোনো পর্যটক বিচে পায়, তাদেরকে জিজ্ঞেস করবে কিভাবে মাস্ক ব্যবহার করবে, তাদের এখতিয়ার আমার মনে হয়, এবং সেই ব্যবস্থা নেওয়া দরকার আছে। আর যে কথাটা আসছে, কোন হোটেলের ভাড়া তো অন্য হোটেলের আমাদের প্রত্যেকটা একটা স্ট্যান্ডার্ড হোটেল, যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে জনশিকদারের ভাড়া একরকম হবে, খান কলেজের ভাড়া একরকম হবে, ইন্টারজনের ভাড়া একরকম হবে। যার স্ট্যান্ডার্ড, যার যেরকম স্ট্যান্ডার্ড সেই রকম কিন্তু আমাদের অনলাইনে দেওয়া আছে। এবং দরকার প্রয়োজনে আমরা প্রত্যেকটা আমাদের বিচ ম্যানেজমেন্ট কমিটি যে সাহেব এখানে আছেন, আমরা বিচ ম্যানেজমেন্ট কমিটির মিটিংটা আমরা দাবি করছি কলকাতায় হোক, তাহলে এগুলি সমস্যা। ইন ফিউচারে আমাদের তরফ থেকে স্যার স্বাস্থ্যবিধি মেনে আমাদের সব হোটেলকে আমরা ইনফরমেশন দেবো, এবং ইন ফিউচারে এই করবো আমরা, যাতে করে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি। আর এই ইসের ব্যাপারে একটা কথা বলা হচ্ছে যে যারা ফটোগ্রাফারের যে সমস্যাগুলো হয়, পর্যটকদের সাথে হ্যাচিং হয়, পর্যটকদের সাথে যখন দস্তখত দেওয়া যায়, সেটা জমা যায় আমি হোটেলের ভিতরে যাই ওই ফটোগ্রাফার ওইখানে তর্ক কষাকষি করি। তখন আমাদেরই এর ফয়সালা দিতে হয়। এটা অফিস ম্যানেজমেন্ট কমিটিকে সিদ্ধান্ত দিতে হবে। 1000 ফটো যদি উঠে, পর্যটক যদি একটা ফটো চায়, সেই একটা ফটোর দাম রাখতে হবে। 1000 ওর ব্যাপার। আর যদি ওটা দেখে টোটালটা নেই, একটা চার্জ থাকতে হবে, যে তার মোবাইলে বা কোনো কিছুতে মানে দিয়ে দেওয়ার জন্য সেটা একটা চার্জ থাকতে হবে। সেটা হলো বিচ ম্যানেজমেন্ট কমিটি। আমাদের পৌরীয় এখানে বাইরে নয়, হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের বাইরে নয়, প্রত্যেকটা বিষয় এবং আমাদের পুলিশ প্রশাসনও সম্মিলিত ভাবে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। এবং আমাদের তরফ থেকে যে সমস্ত মানে নির্দেশনা বিচ ম্যানেজমেন্ট কমিটি, প্রশাসন এবং সরকারের তরফ থেকে আসে এবং আসবে, আমরা ভাবে এটা পালন করবো, এবং সেইভাবেই আমরা সংরক্ষণ করবো এবং ব্যবস্থা নেব। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আর্থিকভাবে আপনারা প্রস্তাব বা এইসব বিষয়গুলো যাচাই বাছাই করবেন, সেটাও আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো। এটা আপনারা একটু সংযোগ করতে পারবেন। তার আগে নির্দেশনাগুলো একটু দিয়ে নিন। হোটেলের ব্যাপারে ক্লিয়ার নির্দেশনা যে 50% খালি রেখে 50% আপনারা নিতে পারবেন। বিভিন্ন ধরনের যে প্রস্তাবগুলো এসেছে সেটা হচ্ছে যে এখানে অবশ্যই চার্ট থাকতে হবে, আপনার কতগুলো ঘর আছে এবং আপনার রেট কত এবং আপনার ধরার ক্ষমতা কত, যে চার্টে ক্লিয়ার থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, তার মানে স্বাস্থ্যবিধি মানার জন্য যেসব ব্যবস্থা নিতে হবে, ক্লিনিং জিনিসপত্র, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক পর্যাপ্ত পরিমাণে তাকে সরবরাহ করতে হবে। দরকার হলে আপনারা এটা চার্জ করবেন আপনাদের গেস্টের কাছ থেকে, কিন্তু এগুলো থাকতে হবে। আমাদের আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তথ্য পূরণ যে ফর্মটা আছে সেটা অবশ্যই ফিল আপ করতে হবে, এবং সেটা ম্যানেজারের মাধ্যমে সেখানে অবশ্যই এনআইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। আরো যদি ভালো থাকে ছবি, বড় বড় হোটেলের ছবি তুলে রাখি, সেটা যাই হোক। আপনাদের সিসি ক্যামেরা যেসব হোটেলে নাই, দ্রুত সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। বাইক ক্যামেরাম্যানের বিষয়ে ক্লিয়ার ইনস্ট্রাকশন আমাদের ওসি মহোদয় প্রস্তাব দিয়েছেন, পুলিশ প্রস্তাব দিয়েছেন যে সন্ধ্যার পরে কোনো বাইক বিচে কোথাও দূরবর্তী কোনো যাত্রীকে নিয়ে যাবে না, বাইরের কোনো চালক এখানে প্রবেশ করতে পারবে না, এবং তাদেরকে অবশ্যই, যদিও কারোর লাইসেন্স নাই, তারপর আমরা আইনের কথা বলতে হচ্ছে, লাইসেন্স ধারী হতে হবে এবং হেলমেট থাকতে হবে।
এবং আপনাদের যে কিলোমিটার প্রতি ভাড়া সেটা আপনারা আমাদের 7 দিনের মধ্যে আপনারা আমাদেরকে নিশ্চিত করবেন। ক্যামেরাম্যান বাইক এটা নিশ্চিত করে আমরা এটা জেলাতে প্রস্তাব করবো। রেস্টুরেন্টের বিষয় হচ্ছে, রেস্টুরেন্ট বলতে আমরা শুধু ছোট বড় না, যারা কাঠ পাতিল আছে তাদেরকে আমরা রেস্টুরেন্ট হিসেবে ধরতেছি। রেস্টুরেন্ট ছোট মাঝারি ক্ষুদ্র চটপটির দোকানদার থাকলেও তার ফুচকা এবং চটপটির চাট থাকতে হবে। এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন, তাদেরকে চাট দেখিয়ে আপনার রেডি করতে হবে। বাসি পচা খাবার দায়িত্ব তার, আমরা ধরতে পারলে কোনো আপত্তি করা যাবে না। ক্যামেরাম্যানদের বিষয়ে আমার একটা প্রস্তাব যে ক্যামেরাম্যানদের গলাতে এবং তাদের পকেটে স্লিপ থাকতে হবে। ছবি তোলার আগে সেই স্লিপে ইনশিওর করতে হবে যে আমি 50টা ছবি তুলবো, আমি এত টাকা নিব, এটা দুই পক্ষ স্বাক্ষর করবে। এটা যদি আপনারা একটা ওই টিকিটের মতন ছাপাই নিতে পারেন তাহলে ভালো হয়। একটা আপনার টুরিস্টের কাছে থাকলো, একটা তার কাছে থাকলো, এখানে লেখা থাকবে ক্যামেরাম্যানের নাম, মোবাইল নাম্বার, পার প্রতি ছবি আপনারা যেটা নেন, কেউ যদি ছবি ওয়াশ করেন এরকম একটা বিষয়, এই বিষয়গুলো হাতে লিখে থাকলেও ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকতে হবে। আমি মনে করি এটা তাহলে আপনাদের মধ্যে স্বচ্ছতা আসবে, পরবর্তীতে এটা নিয়ে কথা যাবে না। আমাদের পুলিশ অনুরোধ করেছে আপনাদেরকে যে যদিও আইনি নাই, সংবিধানে নাই চলাচলের নিষেধাজ্ঞা, কিন্তু আমাদের ভার্সিটিতেও কিন্তু আমাদের সন্ধ্যার পরে এখনো অনেক জায়গায় মানে সূর্যাস্ত আইন আছে। তো বিচে চলাচল নিরাপত্তার স্বার্থে, যারা আপনারা জানেন যে জিও ব্যাগগুলো অনেকটা টুকা হয়ে এখানে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, মানুষজন মারা গেছে। বিচে সন্ধ্যার পর আমাদের এত ফোর্স নাই যে আপনাদেরকে আমরা সার্বক্ষণিক নিরাপদ দিতে পারবো। পুলিশের আওতাধীন এলাকার ভিতরে আপনাদের থাকতে হবে। আর বাইক বিচের কোন জায়গা পর্যন্ত চলবে এটা পুলিশ নির্ধারণ করবে। উনি একটা প্রস্তাব দিয়েছে, পিকনিক স্পট থেকে সুস্থ থেকে মাঝখানে গাড়ি নামতে পারবে না, এর বাহিরে যেতে পারবে। আমাদের এখানে আপনারা জানেন জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য আমাদের এখানে কাঁকড়া এবং কচ্ছপের একটা অভয়ারণ্য তৈরি করা হয়েছে। এটা যদি আমরা দাঁড় করাতে পারি, দেখা যাবে দূর দূর দূরান্ত থেকে, বিদেশ থেকেও মানুষ এটা দেখতে আসবে। এটা আমাদের এনজিও কর্মী স্মৃতি তাদের এনজিও উদ্যোগে করেছেন। এটা আপনারা স্থানীয় জনগণ এটা একটু রক্ষা করবেন। এখানে বাইক চালানো যাবে না, উনি এটা বেড়া দিয়ে দিবে। এবং ময়লা আবর্জনা পরিষ্কারের বিষয় যদিও মেয়র মহোদয়ের হস্তক্ষেপ নাই নিচে, তারপরও আমি অনুরোধ করবো উনি যদি মানবতা দেখে ভোটের রাজনীতি করেন, রাজনীতিবিদ, তিনি যদি এই ব্যাপারটা সহায়তা করেন যে বিচের ময়লা তার কর্মী দিয়ে বা আমাদের এনজিও স্মৃতি উনি বলছেন যে আমার 20 জন লোক বা 24 জন লোক আছে, আমরা কালেক্ট করে দিব। উনি যদি একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করেন তাহলে উনি যদি এতটুকু হেল্প করেন তাহলে আমি মনে করবো সেটা আমাদের জন্য ভালো হবে। তারপর আমাদের মেয়র মহোদয়কে অনুরোধ করবো যে আপনাদের অনিষ্কাশনের যে লাইনগুলো সরাসরি বিচের সাথে সংযুক্ত, এই লাইনগুলোকে বন্ধ করতে হবে। তারপর কোয়াকে আরো কার্যকরী করতে হবে। তাদেরকে আমি মনে করি যে তারা যদি পর্যটকদের বিষয়ে আরো সক্রিয় ভূমিকা পালন করে, তারা যদি সহায়তা করে, তাহলে আমাদের বিচ ম্যানেজমেন্ট এবং টুরিস্ট ম্যানেজমেন্ট ভালো হবে। বোট মালিকদের অনুরোধ করবো, এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া, আপনারা কোনোভাবেই কোনো রকম রিস্ক নিয়ে সুন্দরবন দেখানোর কথা বলে যতটুকু সম্ভব এই রিস্কটা নেবেন না। যতটুকু সম্ভব আপনারা রাখেন এবং অবশ্যই সেখানে স্বাস্থ্যবিধি মানতে হবে। সড়কে বাস না রাখার জন্য আমাদের মেয়র মহোদয় অনুরোধ করেছেন, উনি যদি সেটা ব্যবস্থা করতে পারেন তাহলে তার জন্য ধন্যবাদ জানাবো। ব্যাগ ধরে টানাটানি যে বিষয়টা আসছে, এটা আপনারা উত্তরণীয় যারা আছেন তাদেরকে অনুরোধ করছি এই বিষয়ে কাউকে রিক্রুট করবেন না। পর্যাপ্ত পরিমাণ পুলিশ থাকবে। ব্যাগ ধরে টানাটানির কোনো অভিযোগ আমরা হাতে নাতে যদি পাই তাহলে তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব। এছাড়া তেমন কোনো প্রস্তাব, ভালো ভালো প্রস্তাব এসেছে। মেয়র মহোদয় বলেছেন সৌন্দর্য নিরাপত্তা, আমাদের বিভিন্ন কথা বলেছেন, আমরা সকলে এই বিষয়গুলো যদি আপাতত মানা শুরু করি এবং আমরা একটা কমিটি করে দিতে চাচ্ছি। আমাদের মহোদয়, আমি সভাপতি করা আপনাদেরকে, এখানে আমরা সম্পৃক্ত থাকবো না। এখানে মেয়র মহোদয়, আওয়ামী লীগের যে সভাপতি আছেন, তারপর প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড কুটুম, তারপর হোটেল মোটেলের যারা আছেন সিনিয়র, তারপর যে দুইটা আপনাদের সমিতি আছে সেই সমিতির সভাপতি, ক্ষুদ্র হোটেলের সভাপতি, রাখাইনের প্রতিনিধি রাখতে হবে, রেস্টুরেন্টের সভাপতি এবং পরিবহন সেক্টরে যে আছে তাদেরকে রেখে আপনারা আমাদেরকে সপ্তাহখানেকের মধ্যে আপনাদের যে 24টা বা 14টা যে স্টেক হোল্ডার আছেন, স্টেক হোল্ডারদের যে চাহিদা বা আপনারা তাদেরকে যে ডিমান্ড তার মতো হলে পোষাবে, এইগুলো আমাদের কাছে যদি দেন তখন আমরা দ্রুত পরবর্তীতে কার্যকর ব্যবস্থা নিতে পারবো। এটাই আমাদের। এর মধ্যে যদি আমাদের কোনো পার্থক্য থেকে থাকে বা আমাদের গ্যাপ থাকে
হ্যাঁ, এই যে বলতে যদি এর পরও যদি এখানে আপনারা কাউকে নিতে চান কমিটিকে, আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে একটা মিটিং করে দ্রুত আমাদেরকে প্রস্তাবটা দ্রুত পাঠাতে হবে। প্রস্তাবটা আপনাদের পক্ষ থেকে আসতে হবে, এটা আমরা সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত জানান দেবো। আপনাদের যথার্থে আমি বলেছি যেখানে 1000 কোটি টাকার বিনিয়োগ হবে, সুতরাং কুয়াকাটা এখন আর সেরকম অন্ধকারাচ্ছন্ন থাকবে না। তো যতদিন যে কুয়াকাটা দেখে হয়তো নাও থাকতে পারে, সুন্দর পরিচ্ছন্ন কুয়াকাটা উপহার দেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এটা আমাদের প্রশাসনিক সফলতা আসবে, আর আপনাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা। আর যদি কিছু আপনাদের বলার না থাকে তাহলে আজকে মাগরিবের আজানও পড়ে গেছে, অনুষ্ঠান সমাপ্তি করতে চাই। এরপরে বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। আমরা মনে করি যে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন। আর বলবেন স্টেকহোল্ডার আছে, ক্যামেরাম্যান থেকে শুরু করে আপনার যারা হচ্ছে ডাবও বিক্রি করে, প্রত্যেকটারে কিছু না কিছু নীতিমালা থাকতে হবে। এই লোকটা এখানে ডাব করবে, ডাবের পোষাটা কি করবে, এটা আপনারা বসে আপনারা অনেক জানেন। হ্যাঁ, আপনারা এই বিষয়গুলো একবার মুখস্থ হয়ে গেছে, বারবার বলতে বলতে আপনারা বিরক্ত। আপনারা আমাদের প্রস্তাব দেন, আমরা পরবর্তী কার্যাবলী গ্রহণ করছি। ধন্যবাদ।